আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম কি? কার্যপত্র। তো আজকে আমরা কার্যপত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই কার্যপত্রের প্রথম ক্লাস। তো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা কার্যপত্র শিখতে চাচ্ছ তোমাদের জন্য। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ। কেমন? আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিতে হবে। সবকিছু ঠিক আছে কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? তোমাদের কাজ হবে সবার জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দেওয়া। তোমাদের কাজ হবে যারা ক্লাস করতেছো সবাই প্রত্যেকের জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দিবা। কেমন? তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আজকে আমরা আলোচনা করব কার্যপত্র নিয়ে। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব কার্যপত্র নিয়ে। সবাই সবার জায়গা থেকে লিঙ্কটা একটু শেয়ার করে দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী সবার জায়গা থেকে লিঙ্কটা একটু শেয়ার করে দিতে হবে। আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। কেমন? রিয়াজ মিয়া, আমি হিসাব বিজ্ঞান কমপ্লিট করেছি স্যারের অনলাইন ক্লাস দেখে, ধন্যবাদ। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা প্রত্যেকের জায়গা থেকে যদি লিঙ্কটি একটু শেয়ার করে দেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হব। কেমন? নেটে কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু জানাবেন। আমার এই জায়গা থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, কারণ আজকে তুলনামূলকভাবে গত কয়েকদিনের মধ্য থেকে আজকে তুলনামূলকভাবে নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা দেখেন, কার্যপত্র বিষয়টা কি আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নিই। কার্যপত্র বিষয়টা কি আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো, কার্যপত্র হলো কোনো একটি প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপনের এমন একটি মাধ্যম যেখানে রেওয়ামিল থেকে শুরু করে সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি বহুগড়া ছক বিশিষ্ট কাগজে প্রদর্শন করা হয়। তার মানে কার্যপত্র একটি বহুগড়া কাগজে প্রদর্শন করা হয়। আমরা আগেও জানি কার্যপত্র হচ্ছে একটা খসড়া জিনিস। হ্যাঁ, এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, কার্যপত্র প্রয়োজন অনুযায়ী আমরা কার্যপত্রটাকে প্রয়োজন অনুযায়ী হিসাবকালের মাঝামাঝি সময় অথবা হিসাবকালের যে কোনো সময় তৈরি করা যায়। এটি হিসাবের কোনো অংশ নয়, এটা একটা ঐচ্ছিক কাজ। আমি আবারও বলতেছি, এই কার্যপত্রটা আমরা হিসাবকালের যে কোনো সময় অথবা হিসাবকালের মাঝামাঝি সময় আমরা প্রস্তুত করতে পারি। বলো তো বিষয়টা বুঝতে পারছো কিনা? বলো তো এইটুকু জায়গা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। দেখো, কার্যপত্র হলো কোনো প্রতিষ্ঠানের হিসাবগুলো উপস্থাপনের এমন একটি মাধ্যম যেখানে রেওয়ামিল থেকে শুরু করে, কোথায় থেকে শুরু করে? রেওয়ামিল থেকে শুরু করে সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী
এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি বহুগড়া ছক বিশিষ্ট কাগজে প্রদর্শন করা হয়। কার্যপত্র প্রয়োজন অনুযায়ী বছরের হিসাবকালের মাঝামাঝি অথবা হিসাবকালের যে কোনো সময় তৈরি করা যায়। এটি কোনো হিসাব নয় বা হিসাবের কোনো অংশ নয়। কার্যপত্র এটি কোনো হিসাব নয় এবং হিসাবের কোনো অংশও নয়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবা। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা আমাকে। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ। এবার আসো, এটি দ্রুত ও নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয়। এটিকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্যই কিন্তু তৈরি করি। এই জন্য কার্যপত্রকে বলা হয় আর্থিক বিবরণী তৈরি করার একটা রোডম্যাপ। কার্যপত্রকে কি বলা হয়? আর্থিক বিবরণী তৈরি করার একটা রোডম্যাপ বলা হয়। দেখো, এটি দ্রুত এবং নির্ভুলভাবে, আবার বলতেছি, কার্যপত্রটা আমাদেরকে যেটা করবে, দ্রুত ও নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এই কার্যপত্রটা তৈরি করে থাকি। এই জন্য কার্যপত্রকে বলা হয় আর্থিক বিবরণীর প্রস্তুতের রুটম্যাপ। আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, ওই আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য যে রুটম্যাপটা, সেটাই হচ্ছে কার্যপত্র। সেটাই হচ্ছে কি? কার্যপত্র। তাহলে কার্যপত্র হচ্ছে কি? আর্থিক বিবরণীর একটা রুটম্যাপ। কার্যপত্র হচ্ছে কি? আর্থিক বিবরণীর একটা রুটম্যাপ। তারপরে দেখো, কার্যপত্রকে প্রতিষ্ঠানের সহকারী বিবরণীও বলা হয়। কার্যপত্রকে প্রতিষ্ঠানের সহকারী বিবরণী বলা হয়। হিসাব চক্রে কার্যপত্রের একটি ঐচ্ছিক ধাপ। এই যে দেখো, কার্যপত্র হচ্ছে আমাদের হিসাব চক্রের একটা কি ধাপ? ঐচ্ছিক ধাপ। আমি আবারও বলতেছি, কার্যপত্র হচ্ছে আমাদের হিসাব চক্রের একটি কি ধাপ? ঐচ্ছিক ধাপ। বলো তো একটু কমেন্ট করে, কার্যপত্র হিসাব চক্রের কি ধাপ? ঐচ্ছিক ধাপ। এই দুইটা এমসিকিউ মনে রাখবা। কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে আমরা কি প্রস্তুত করি? কার্যপত্র প্রস্তুত করি। এই জন্য কার্যপত্রকে বলা হয় আর্থিক বিবরণীর রোডম্যাপ। কার্যপত্রকে বলা হয় কি? আর্থিক বিবরণীর রোডম্যাপ। এই জায়গায় 3টা এমসিকিউর কথা বলছি। আশা করি 3টা এমসিকিউ থেকে তুমি পরীক্ষায় একটা এমসিকিউ 100% কমন পাবা। একটা এমসিকিউ 100% কমন পাবা। বলো তো এই 3টা এমসিকিউ বুঝতে পারছো কিনা? বলো, এই 3টা এমসিকিউ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। এই 3টা এমসিকিউ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। এই 3টা এমসিকিউ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। এই 3টা এমসিকিউ আমার মনে হয় তোমরা ক্লাসে নাই। এই 3টা এমসিকিউ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। এবার দেখো, কার্যপত্র প্রস্তুতকরণের ক্ষেত্রে 5টি ধাপ সম্পন্ন করতে হয়। আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব, ওই কার্যপত্র প্রস্তুত করার সময় আমাদেরকে কয়টি ধাপ অনুসরণ করতে হবে বলো তো একটু কমেন্ট করে? 5টি ধাপ। তাহলে কার্যপত্র প্রস্তুতের সময় আমাদেরকে কয়টি ধাপ অনুসরণ করতে হবে? উত্তর হবে 5টি ধাপ। সেগুলো কি কি? 1 নাম্বার, রেওয়া মিলে স্থানান্তর। প্রথমে আমরা রেওয়া মিলে স্থানান্তর করব। 2, সমন্বয় সাধন। 2 নাম্বার হচ্ছে কি? সমন্বয় সাধন। 3, সমন্বিত রেওয়া মিল প্রস্তুতকরণ। 4, আয় বিবরণী মানে বিশদ আয় বিবরণী। 5, আর্থিক অবস্থার বিবরণী। এই 5টা ধাপ আমাকে কি করতে হবে? প্রস্তুতের সময় সম্পন্ন করতে হবে। টোটাল আমাদেরকে কয়টা ধাপ? 5টা ধাপ। কয়টা ধাপ একটু কমেন্ট করে বলবেন। কয়টা ধাপ? 5টা ধাপ। একটা হচ্ছে রেওয়া মিল স্থানান্তর, সমন্বয় সাধন, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী তৈরি করা, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। এই 5টা ধাপ আমাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। মানে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই 5টা ধাপ আমাকে সমাধান করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? দেখি সবাই যদি একটু ক্লাসে থাকো, একটু কমেন্ট করবা আর একটু লাইক দিয়ে দিবা। বলো, শেয়ার করে দিবা। বুঝতে পারছো এই 5টা জিনিস? এই 5টা জিনিস কি বুঝতে পারছো? কার্যপত্র প্রস্তুতকরণের ক্ষেত্রে 5টি ধাপ সম্পন্ন করতে হবে। কয়টি? 5টি।
প্রথম ধাপটার নাম হচ্ছে কি রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমরা যখন কার্যপত্রটা করব তখন এই 5টা ধাপ আমাদের লাগবে। কেমন? আশা করি বুঝতে পারছো। মনে রাখবা, এই জায়গাটুকু মনে রাখবা। এবার আসো কার্যপত্রের প্রকারভেদ। কার্যপত্র কয় প্রকার, হ্যাঁ, বা আমরা কার্যপত্রটা মোট কয় প্রকার কার্যপত্র আমরা প্রস্তুত করে থাকি। দেখো কার্যপত্রের প্রকারভেদ। কার্যপত্র মোট 3 প্রকার। কয় প্রকার? কমেন্ট করো। 3 প্রকার। 1, 8 গড় বিশিষ্ট কার্যপত্র, 10 গড় বিশিষ্ট কার্যপত্র, 12 গড় বিশিষ্ট কার্যপত্র। এখন আমাদের পরীক্ষায় 8 আর 10 গড় বিশিষ্ট কার্যপত্রটা সব সময় আসবে। হ্যাঁ, 8 আর 10। মাঝে মধ্যে প্রশ্নে তারা 6 গড় বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে বলে। আচ্ছা, 6 গড় বিশিষ্ট কার্যপত্র এটা কিন্তু কোনো প্রকারভেদের মধ্যে পড়বে না। এটা যদি তোরা প্রশ্নে নির্দিষ্ট করে বলে দেয় তখন আমরা করব। কিভাবে করব এটা আমি অঙ্ক বুঝিয়ে দিব। এবার 12 গড় বিশিষ্ট কার্যপত্র, এটার কোনো প্রয়োজন নাই। এবার বলো কার্যপত্র কয় প্রকার? বলো বলো। কার্যপত্র মোট 3 প্রকার। কার্যপত্র মোট কয় প্রকার? 3 প্রকার। বলো একটু কমেন্ট করে বলো। কার্যপত্র মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি? 8 গড় বিশিষ্ট কার্যপত্র, 10 গড় বিশিষ্ট কার্যপত্র, 12 গড় বিশিষ্ট কার্যপত্র। একটু সবাই কমেন্ট করে বলো এই জায়গাটুকু কি বুঝতে পারছো? ইন্টারনেটে আজকে একটু সমস্যা আছে, একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। আমারও সমস্যা হচ্ছে। এই যে দেখো আমি যেটা দিয়ে তোমাদের কমেন্ট গুলো দেখতেছি এটা তো মাঝে মধ্যে সমস্যা করতেছে। আজকে একটু সমস্যা আছে, আমি জানি না কেন এই সমস্যাটা, তবে একটু সমস্যা আছে। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ ভালো কিছু আমরা আশাবাদী। হ্যাঁ, ওকে। এই যে দেখো 8 গড় বিশিষ্ট কার্যপত্রের গড়টা কেমন হবে, জাস্ট আমি একটু শখটা তোমাদেরকে দেখাচ্ছি। 8 গড় বিশিষ্ট কার্যপত্র, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে কার্যপত্র লিখবা, তারপরে সালটা লিখবা। প্রথমে হচ্ছে ক্রমিক নং, এই গড়টা দিলেও হবে না দিলেও হবে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। হিসাবের নাম বা হিসাবের শিরোনাম। হিসাবের শিরোনাম মানে হচ্ছে আমরা যখন অঙ্কটা করব তখন তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তারপরে হচ্ছে রেওয়া মিল, তারপরে হচ্ছে সমন্বয়, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই জায়গায় দেখো 8 গড় বিশিষ্ট কার্যপত্রের ভিতরে কোন কোন ধাপগুলো আসবে। 8 গড় বিশিষ্ট কার্যপত্রের ভিতরে কোন কোন ধাপগুলো আসবে? রেওয়া মিল আসবে, সমন্বয় আসবে, বিশদ আয় বিবরণী আসবে, আর্থিক অবস্থার বিবরণী আসবে। একটা ধাপ বাদ গেছে, সেটা হচ্ছে সমন্বিত রেওয়া মিল। ওই যে কার্যপত্র করতে গেলে যে আমাদের 5টা ধাপ লাগবে, ওই 5টা ধাপের ভিতরে এই জায়গায় 8 গড়ের ক্ষেত্রে এই সমন্বিত রেওয়া মিল যে ধাপটা আছে ওই ধাপটা আসবে না, বাদ বাকি সবকিছু আসবে। এই যে দেখো রেওয়া মিল আসবে, সমন্বয় আসবে, বিশদ আয় বিবরণী আসবে, আর্থিক অবস্থার বিবরণী আসবে। এটা হচ্ছে 8 গড় বিশিষ্ট। কয় গড় বিশিষ্ট? 8 গড় বিশিষ্ট। হ্যাঁ, এই জায়গায় হিসাবের শিরোনাম না লিখে আমরা যদি বিবরণ লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই। কেমন? তাহলে ক্রমিক নং বিবরণ, ক্রমিক নং দিলাম না তাও কোনো সমস্যা নেই। বিবরণ, রেওয়া মিল, সমন্বয়, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। বলতো 8 গড় বিশিষ্ট কার্যপত্রের ছকটা বুঝতে পারছো কিনা? 8 গড় বিশিষ্ট কার্যপত্রের ছকটা বুঝতে পারছো কিনা? দেখো বিবরণ, তারপরে লিখবো রেওয়া মিল, তারপরে লিখবো সমন্বয়, তারপরে লিখবো বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রত্যেকটা ধাপের আবার 2টা করে অংশ থাকবে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে কয়টা হলো? 4 দুগুণে 8। ধাপ হচ্ছে 4টা, প্রত্যেকটার 2টা করে, তাহলে 4 দুগুণে কত? 8। এই হচ্ছে 8 গড় বিশিষ্ট কার্যপত্র। তাহলে 8 গড় বিশিষ্ট কার্যপত্র যদি এইরকম হয় তাহলে চলো তো আমরা এখন দেখবো 10 গড় বিশিষ্ট কার্যপত্রের গড়টা কি হবে। এই যে দেখো জাস্ট একটা গড় বাড়বে, সেটা হচ্ছে এই যে সমন্বিত রেওয়া মিল। এই যে এটা 8 গড় বিশিষ্ট কার্যপত্রের সময় এটা মিসিং থাকে, আর 10 গড় বিশিষ্ট কার্যপত্রের সময় আমরা এই যে সমন্বিত রেওয়া মিলটা দিব। এই যে দেখো হিসাবের নাম মানে বিবরণ, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ওই যে কার্যপত্র প্রস্তুতের সময় আমাদেরকে যে 5টা ধাপ সমন্বয় করতে হয়, ওই 5টা ধাপে ভিতরে প্রত্যেকটার ভিতরে আবার 2টা করে অংশ, তাহলে 5 দুগুণে কত? 10। এই হচ্ছে 10 গড় বিশিষ্ট কার্যপত্র। কয় গড় বিশিষ্ট? 10 গড় বিশিষ্ট কার্যপত্র। হ্যাঁ, আমরা যদি সবাই 10 গড় বিশিষ্ট কার্যপত্র পারি তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। এইটা হচ্ছে ছক, আমরা অঙ্ক করলে তো অবশ্যই ছকটা মনে রাখবো, ওইটা কোনো সমস্যা নেই। 12 গড় বিশিষ্ট ছকের আমাদের কোনো দরকার নাই,
12 ঘর বিশিষ্ট ছকের ভিতরে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী। ওইটা নিয়ে আমাদের টেনশন নাই, 12 ঘর বিশিষ্ট কার্যপত্র আমাদের লাগবে না। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও। এবার আসো সমাপনী দাখিলা, এই জায়গাটা আমি একটু বুঝাই। সমাপনী দাখিলাটা কি দেখো, হিসাবকাল ধারণা অনুযায়ী বা হিসাবকালের শেষে সমাপনী বা নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য নামিক হিসাবগুলো কি কি, এই যে দেখো নামিক হিসাবগুলো হচ্ছে আয় ব্যয় উত্তোলন। আয় ব্যয় উত্তোলন হিসাবকাল শেষে আমরা এই তিনটা জিনিস বন্ধ করে দিই। কয়টা জিনিস বন্ধ করে দেই? তিনটা জিনিস বন্ধ করে দিই। একটু কমেন্ট করে জানাবা হিসাবকাল শেষে আমরা কয়টা জিনিস বন্ধ করে দেই? তিনটা জিনিস, আয় ব্যয় উত্তোলন। তাহলে এই জায়গায় দেখো হিসাবকাল ধারণা অনুযায়ী হিসাবকাল শেষে সমাপনী অথবা নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর সমাপনী দাখিলা প্রস্তুত করা হয়। এই জায়গাটা মনে রাখবা। আমরা সমাপনী দাখিলাটা কখন প্রস্তুত করব? আর্থিক বিবরণী প্রস্তুত করার পর। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমাদেরকে কি করতে হয়? সমাপনী দাখিলা দিতে হয়। হ্যাঁ, যা হিসাব চক্রের আবশ্যক ধাপ। মানে এই যে সমাপনী দাখিলাটা, এটা হিসাব চক্রের কিন্তু আবশ্যক একটা ধাপ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা হিসাবকাল শেষে বা বছরের শেষে নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য যে মাধ্যমটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সমাপনী দাখিলা। নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলাটা আমরা ব্যবহার করি ওইটাই হচ্ছে সমাপনী দাখিলা। এবার এই সমাপনী দাখিলাটা দেখো, এই সমাপনী দাখিলাটা আমরা কখন প্রস্তুত করব? প্রশ্ন হচ্ছে এটা। এই যে সমাপনী দাখিলা, এটা আমরা কখন প্রস্তুত করব? এটা হচ্ছে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার পর। নরবি থেকে আসবে সমাপনী দাখিলা কখন প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করার পর। কখন? একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সমাপনী দাখিলা তুমি কখন প্রস্তুত করবা? আর্থিক বিবরণী প্রস্তুতের পর। আর সমাপনী দাখিলা যেটা, এটা কিন্তু হিসাব চক্রের একটা আবশ্যক ধাপ, কিন্তু কার্যপত্র হিসাব চক্রের কোনো আবশ্যক ধাপ নয়। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার হিসাবকাল শেষে আমরা টোটাল কয়টা জিনিস বন্ধ করে দিব? তিনটা জিনিস। সেগুলো কি কি? আয় ব্যয়, তারপর হচ্ছে কি? উত্তোলন। আয় ব্যয় উত্তোলন, আয় ব্যয় উত্তোলন, আয় ব্যয় উত্তোলন। এই যে দেখো আয় ব্যয় উত্তোলন, এই তিনটি হিসাবকে বলে নামিক হিসাব। নরবি থেকে আসবে নিচের কোনটি নামিক হিসাব? নরবি থেকে আসবে নিচের কোনটি নামিক হিসাব? তখন যদি বহু নির্বাচনী নরবি থেকে আসে, যেমন এতে আয়, 2 নম্বরে ব্যয়, 3 নম্বরে উত্তোলন, তখন আমরা দিব 1 2 3, তিনটাই সঠিক। তিনটাই কি সঠিক? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো এই জিনিসগুলো আয় ব্যয় উত্তোলন, এই তিনটা জিনিস আমরা বন্ধ করি কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা আয় ব্যয় উত্তোলন নামিক হিসাব বন্ধ করি। কিন্তু কাকে বন্ধ করা যায় না? সেটা হচ্ছে স্থায়ী হিসাব বন্ধ করা যায় না। এটাও একটা নৈর্ভিত্তিক। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা স্থায়ী হিসাব বন্ধ করতে পারবো না। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি বন্ধ করতে পারবো না? স্থায়ী হিসাবগুলো বন্ধ করতে পারবো না। আমরা বন্ধ করতে পারবো কি হিসাব? নামিক হিসাবগুলো। নামিক হিসাব কোনগুলো? আয় ব্যয় উত্তোলন। বলো বুঝতে পারছো কিনা? তোমাদের কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে এই সমাপনী দাখিলা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো। সমাপনী দাখিলা, হ্যাঁ, এই যে দেখো সমাপনী দাখিলা, এটা কোন ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয়? হিসাবকাল ধারণা অনুযায়ী। হিসাবকালের শেষে নামিক হিসাব সমূহ বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। আর্থিক বিবরণী প্রস্তুতের পর সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়। এটা তোমরা একটু মাথায় রাখবা। সমাপনী দাখিলা এটা হিসাব চক্রের একটা আবশ্যক ধাপ। কি ধাপ? আবশ্যক ধাপ। এবার সবাই যদি একটু কমেন্ট করতা তাহলে খুবই খুশি হতাম। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি বন্ধ করব? সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক হিসাব বন্ধ করব। কিন্তু কি বন্ধ করতে পারবো না? আমরা বন্ধ করতে পারবো না হচ্ছে স্থায়ী হিসাবগুলো। হ্যাঁ, আমরা বন্ধ করতে পারবো না কোন হিসাবগুলো? স্থায়ী হিসাবগুলো। এটা কিন্তু নরবি থেকে আসবে। এই জায়গায় আরেকটা নরবি থেকে আছে, সেটা হচ্ছে এই সমাপনী দাখিলাটা কখন প্রস্তুত করতে হয়? এই সমাপনী দাখিলাটা প্রস্তুত করতে হয় আর্থিক বিবরণী প্রস্তুত করার পর।
আর্থিক বিবরণী প্রস্তুত করার পর। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো সমাপনী দাখিলাগুলো কেমন হবে। এই যে দেখো, আমরা এই যে সমাপনী দাখিলা এটা বন্ধ করব কার মাধ্যমে? এই যে দেখো, আয় সারাংশ বা আয় বিবরণীর মাধ্যমে আমরা বন্ধ করব। এই যে দেখো, এই যে দেখো আয় সারাংশ বা আয় বিবরণী সমাপনী দাখিলাটা আমরা বন্ধ করব কি দিয়ে? এই যে দেখো। এবার আয় সমাপনী দাখিলা মানে আয় বন্ধ করব আমরা কিভাবে? এই যে দেখো, আয় হিসাব এটাকে বন্ধ করব কি দিয়ে? যেমন এই যে আয় হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। যে কোনো আয়ের একটা হিসাব, যেমন আমি বলি যদি বিক্রয়, বিক্রয় করলে কি হয়? আয় হয়। তাহলে এটাকে যদি আমি বন্ধ করি তাহলে আমি এই জায়গায় লিখবো, এই যে দেখো, বিক্রয় ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। এই যে দেখো, আয় বন্ধ করব কিভাবে? অথবা বিনিয়োগের সুদ, এটা আয় না, এটা হিসাবকাল শেষে বন্ধ করব কিভাবে? এই যে দেখো, আয় যখন আমি বন্ধ করব তখন আয় ডেবিট পাশে চলে যাবে, আয় কথাটা ডেবিট পাশে যাবে। এই যে বিনিয়োগের সুদ ডেবিট। এবার বন্ধ করব কি দিয়ে? আয় বিবরণী অথবা আয় সারাংশ কথাটা দিয়ে। আয় বিবরণী বা আয় সারাংশ মানে কি? যার ভিতরে আয় এবং ব্যয়গুলো আমরা লিপিবদ্ধ করি। বলো তো বুঝতে পারছো কিনা? এই যে আয় বন্ধ করার। এবার দেখো ব্যয় বন্ধ করার জাবেদাটা কি? ব্যয় বন্ধ করার ক্ষেত্রে ব্যয় সবসময় কই থাকে? ব্যয় নরমালি আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, ব্যয় সবসময় কোথায় থাকে? দেখো, এই যে যেমন আমরা লিখলাম বেতন। আমরা যখন বেতন দেই তখন আমরা জাবেদা করি এটা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো বেতন, এই যে বেতন এটা আমাদের জন্য কি? ব্যয় না? এটাকে যদি আমি বন্ধ করি তাহলে ব্যয় কোথায় আছে? ডেবিটে। বন্ধ করার সময় সে কোথায় চলে যাবে? ক্রেডিটে চলে যাবে, বিপরীত পাশে। তাহলে বেতন হিসাব ক্রেডিট, আর বন্ধ করব আমরা কি দিয়ে? আয় সারাংশ দিয়ে। তাহলে আমরা লিখব আয় সারাংশ ডেবিট। এই দেখছো বেতনটাকে কিভাবে বন্ধ করলাম? বেতনটাকে কিভাবে বন্ধ করলাম? বেতনটাকে কিভাবে বন্ধ করছি দেখতে পারছো? এরপর আমি যদি বলি অবচয়, এটা তো আমাদের জন্য ব্যয়, আমরা অবচয় বন্ধ করি কিভাবে? অবচয়ের জাবেদা কি? এই যে দেখো, অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তো এই জায়গার ভিতরে এই যে অবচয়, এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। এই ব্যয়টাকে আমি বন্ধ করব, এই ব্যয়টাকে আমি কি করব? বন্ধ করে দিব। তো বন্ধ করলে ব্যয় আছে ডেবিট পাশে, তাহলে বসবে কই? ক্রেডিট পাশে। তার বিপরীতে কি বসাবো আমরা? আয় সারাংশ। কি বসাবো? আয় সারাংশ। তাহলে আমরা লিখব আয় সারাংশ হিসাব ডেবিট। তারপরে কাকে বন্ধ করব? অবচয়কে বন্ধ করব। তাহলে আমরা লিখব অবচয় হিসাব ক্রেডিট। এই যে দেখছো ব্যয় কিভাবে বন্ধ করলাম? এইভাবে হচ্ছে ব্যয়টাকে বন্ধ করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? জাস্ট এই দুইটা জিনিস বুঝলে তো হয়। এবার আসো, উত্তোলনটাকে আমরা বন্ধ করব কি দিয়ে? উত্তোলনটাকে বন্ধ করতে হবে মূলধন দিয়ে। এই যে দেখো, উত্তোলন সমাপনী দাখিলা মানে উত্তোলনটাকে আমরা বন্ধ করব কি দিয়ে? উত্তোলনটাকে বন্ধ করবো আমরা মূলধন দিয়ে। তো উত্তোলন কিন্তু সবসময় কোথায় থাকে? ডেবিট পাশে থাকে। উত্তোলন সবসময় কোথায় থাকে? ডেবিট পাশে থাকে। কোথায় থাকে? উত্তোলন কিন্তু সবসময় ডেবিট পাশে থাকে, রাইট? এই জন্য আমরা উত্তোলনটাকে বন্ধ করব কিভাবে? এই যে দেখো, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। উত্তোলনটা কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। উত্তোলনটা কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। এই যে দেখো, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে এই যে জিনিসগুলো বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসগুলো, এই তিনটা জিনিস জানলে হবে। আয়, ব্যয়, উত্তোলন, এটার দরকার লাগবে না আমাদের, ওই তিনটা জানলে আমাদের হবে, আর কোনো কিছুর দরকার নেই। এখন বলো বুঝতে পারছো কিনা? প্লিজ একটু কমেন্ট করে জানাও, দ্রুত একটু কমেন্ট করে জানাও এবং বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি কিনা। এবার আসো সমন্বয় দাখিলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অঙ্কগুলো যদি আমরা করতে চাই আমাদেরকে সমন্বয় জাবেদাগুলো পারতেই হবে ভাই। সমন্বয় জাবেদা না পারলে আমি কার্যপত্র পারবো না। সমন্বয় জাবেদা যদি আমি না পারি তাহলে আমি কিন্তু কার্যপত্র পারবো না। এবার আমরা একটু আসি সমন্বয় দাখিলাটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি।
সমন্বয় দাখিলাটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে দেখো, হিসাবকাল ধারণা এবং হিসাব নিকাশের বকেয়া বৃত্তির উপর প্রতিষ্ঠিত আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি অর্থাৎ মিলকরণ নীতি যেটাকে আমরা বলি, ওই মিলকরণ নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়। এই জায়গায় একটা এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন নীতি অনুসারে? হ্যাঁ, মিলকরণ নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। মিলকরণ নীতি অনুসারে। হ্যাঁ, বলতো মিলকরণ নীতি অনুসারে। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা বলো? তাহলে বলতো, এই যে হিসাবকাল ধারণা এবং হিসাব নিকাশের বকেয়া বৃত্তির উপর প্রতিষ্ঠিত আয় স্বীকৃতি নীতি, ব্যয় স্বীকৃতি নীতি অর্থাৎ মিলকরণ নীতি অনুসারে আমরা সমন্বয় দাখিলাটা দিয়ে থাকি। মানে আমরা যে সমন্বয় জাবেদাটা দেই, এই সমন্বয়ের জাবেদাটা বা দাখিলাটা আমরা কোন নীতি অনুসারে দেই? এই যে দেখো, মিলকরণ নীতি অনুসারে। মিলকরণ নীতি অনুসারে। কি নীতি অনুসারে? একটু তোমরা কমেন্ট করো না, সমস্যা হচ্ছে সে জায়গায়। মিলকরণ নীতি অনুসারে। কি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। তো আমি তোমাদেরকে টোটাল 10টা সমন্বয়ের জাবেদা দিব। ওই 10টা সমন্বয়ের জাবেদা যদি মনে রাখতে পারো, বেশি না, জাস্ট 10টা সমন্বয়ের জাবেদা আমি তোমাদেরকে আজকে বুঝাবো। এই 10টা সমন্বয়ের জাবেদা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কার্যপত্র তোমার কথা বলবে, মানে কার্যপত্র তুমি পারবা। কয়টা জাবেদা? টোটাল 10টা জাবেদা আমি তোমাদেরকে আজকে বুঝাবো। তো জাবেদা বুঝানোর আগে জাস্ট আমি একটু সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, কার্যপত্র জিনিসগুলোকে একটু আমি আলোচনা করলাম। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার আসো সমন্বয় দাখিলার শ্রেণী বিভাগ। এই যে আমি এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে সমন্বয় দাখিলার শ্রেণী বিভাগ, আয় সমূহ, বকেয়া সমূহ। আয় সমূহ, আয়ের সাথে অগ্রিম থাকবে, আবার আয়ের সাথে বকেয়া থাকবে। ব্যয়ের সাথে একবার অগ্রিম থাকবে, ব্যয়ের সাথে একবার এবার আমি তোমাদেরকে একটু লিখে বুঝাই। এই যে দেখো, সমন্বয়ের এন্ট্রি টোটাল 4টা। কয়টা? একটু কমেন্ট করে জানাবা। 4টা। সমন্বয় কথাটা আসলে তোমার মাথার ভিতরে 2টা জিনিস কাজ করবে। একটা হচ্ছে অগ্রিম, আরেকটা হচ্ছে বকেয়া। একটা হচ্ছে অগ্রিম, আরেকটা হচ্ছে বকেয়া। সমন্বয় মানেই হচ্ছে 2টা জিনিস। এই 2টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আর এই 2টা কথা কার কার সাথে থাকবে জানো? আয় আর ব্যয়ের সাথে থাকবে। এই 2টা কথা কার কার সাথে থাকবে? আয় আর ব্যয়ের সাথে থাকবে। যেমন এই যে দেখো, আমি লিখলাম অগ্রিম আয়, আবার আমি লিখলাম বকেয়া আয়। দেখো, এই আয় কথাটার সাথে একবার অগ্রিম জোড়াই দিলাম, আর একবার বকেয়া আমি লিখে দিলাম। তারপরে দেখো, এবার আমি ব্যয়ের সাথে আবার সেম 2টা কথা লিখব, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়। এই যে টোটাল 4টা জিনিস, এই 4টা জিনিসের মধ্যে 2টা হচ্ছে আমার জন্য সম্পদ, আর 2টা হচ্ছে আমার জন্য দায়। তোমরা কি বলতে পারবা কোন 2টা তোমার জন্য সম্পদ আর কোন 2টা জিনিস তোমার জন্য দায়? এই যে দেখো, অগ্রিম আয় বা আয় অগ্রিম একই কথা, আগে পিছে তুমি যেটা বলো না কেন একই কথা। তো অগ্রিম আয় বা আয় অগ্রিম, এটার মানে হচ্ছে আমি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে অর্থ গ্রহণ করে ফেলছি। মনে করো আমি কাউকে সেবা দেই নাই, সেবা না দিয়ে আমি তার কাছ থেকে কি নিয়ে গেছি? টাকাটা নিয়ে গেছি। আমি সেবা দেই নাই কিন্তু টাকা নিয়ে গেছি, তাহলে আমি তার নিকট কি বদ্ধ? অবশ্যই আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে এই যে অগ্রিম আয়, এটা আমার জন্য একটা দায়। এটা আমার জন্য একটা কি দায়? কেমন দায়? এটা আমার জন্য চলতি দায়, কারণ এই দায়টা আমাকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। হ্যাঁ, বর্তমান হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার দেখো বকেয়া আয়। বকেয়া আয় মানে কি? বকেয়া আয় মানে হচ্ছে আমি তোমাকে সেবা দিছি কিন্তু তুমি আমাকে এখনো টাকাটা দাও নাই। সাপোজ ধরো আমি তোমাকে পড়িয়েছি, হিসাব বিজ্ঞান পড়াইছি আমি তোমাকে, পড়ানোর পরে তুমি আমাকে টাকাটা দাও নাই এখনো, তাহলে আমি কিন্তু তোমার কাছে টাকাটা পাবো।
এই যে আমি সেবা দিছি কিন্তু তুমি আমাকে টাকাটা দেও নাই, এটাই হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় এটা আমার জন্য চলতি সম্পদ, কারণ আমি তোমার কাছে টাকা পাবো। তারপরে দেখো অগ্রিম ব্যয়। এই অগ্রিম ব্যয় মানে কি? অগ্রিম ব্যয় মানে হচ্ছে আমি বুক বা ব্যবহার না করে আমি টাকা বেশি দিয়ে দিছি। মনে করো আমি একটা বাড়িওয়ালার বাসা ভাড়া নিয়েছি, ভাড়াটা যে আমি নিছি, ভাড়া নেওয়ার সময় আমি তাকে 5 মাসের ভাড়া একসাথে দিয়েছি, কিন্তু আমি কি 5 মাস ওই বাড়িটা ব্যবহার করছি? না, আমি ব্যবহার না করেই তাকে ভাড়াটা দিয়ে দিছি। তাহলে আমার টাকাটা কিন্তু তার কাছে জমা আছে, তাহলে এটাও কিন্তু আমার জন্য চলতি সম্পদ। বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় মানে তুমি ব্যবহার করছো কিন্তু তুমি তাকে টাকাটা দেও নাই। যেমন বাড়িওয়ালার বাসা তুমি এখন ব্যবহার করছো, বাড়িওয়ালা তোমার কাছে ভাড়া পায় মানে টাকা পায়। এই যে বাড়িওয়ালাকে দেখলে কিন্তু তোমার মাথাটা নিচু হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে তোমার জন্য চলতি দায়। তো এই জায়গা থেকে দুইটা হচ্ছে চলতি সম্পদ, দুইটা হচ্ছে চলতি দায়। এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা কি? দেখো শব্দের প্রথম এবং শেষের শব্দের ভিতরে একটা মিল আছে। এই যে দেখো শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষরের ভিতরে একটা মিল আছে। এই যে দেখো একটা মিল আছে। যদি মিল থাকে তাহলে ধরবা এটা চলতি দায়। মিল থাকলে কি? চলতি দায়। একটু কমেন্ট করো, মিল থাকলে এটা আমাদের জন্য কি? চলতি দায়। এই যে দেখো মিল থাকলে চলতি দায়। আর যদি মিল না থাকে, যে দেখো ব অ অ ব, মিল যদি না থাকে তাহলে হচ্ছে চলতি সম্পদ। মিল না থাকে, মিল না থাকলে হচ্ছে কি? চলতি সম্পদ। আর যদি মিল থাকে তাহলে দায়। বলো তো মনে থাকবে কিনা? মিল থাকলে চলতি সম্পদ আর মিল না থাকলে দায়। বলো বলো, মিল থাকলে চলতি সম্পদ, মিল না থাকলে দায়। আর এই যে দেখো অগ্রিম আয়ের কিন্তু আরেকটা নাম আছে, জানো সেটা কি? সেটা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় একই কথা। একটু কমেন্ট করে জানাবা বুঝতে পারছো কিনা। অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় একই কথা, এটা আমার জন্য দায়। অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় একই কথা। আবারও বলতেছি, অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় একই কথা। আবারও বলতেছি, এই যে দেখো অনুপার্জিত আয়, এই যে অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় আমার জন্য একই কথা। এটার মানে হচ্ছে আমি সেবা না দিয়ে তার কাছ থেকে অর্থ গ্রহণ করে ফেলছি, সো আমি তার নিকট দায়বদ্ধ। আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা বুঝতে পারছো নাকি পারো নাই। কমেন্ট করতে তো আর কোনো টাকা পয়সা লাগে না, লাগে? যদি কমেন্ট করতে টাকা পয়সা লাগতো তাহলে ঠিকই কিন্তু কেউ আর কমেন্ট করতো না। যেহেতু টাকা পয়সা লাগে না, সো কমেন্টটা করতে পারো। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কমেন্ট কোথায় করি? আমরা টিকটক দেখার সময় কমেন্ট করি, আমরা বিভিন্ন ভিডিও দেখার সময় কমেন্ট করি, কিন্তু যেই জায়গায় কমেন্ট করা লাগবে সেই জায়গায় কমেন্ট আমরা করি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জায়গা মতো কমেন্ট করতে হবে। কেমন? আসেন একটু দ্রুত আরেকটু বুঝান, আরেকটু বুঝান। হ্যাঁ আরেকটু বুঝান, আরেকটু বুঝান। হ্যাঁ আরেকটু কি বুঝাবো? আরেকটু কি বুঝাবো প্লিজ? মনে রাখবা শব্দের প্রথম এবং শেষের শব্দের প্রথম অক্ষরে যদি একটা মিল থাকে, মিল থাকলে এটা হবে দায়। আর যদি মিল না থাকে তাহলে হবে সম্পদ। মিল থাকলে হবে দায়, আর যদি মিল না থাকে তাহলে হবে কি? সম্পদ। এটাই আমি বুঝাইছি। হ্যাঁ এবার আসো আরেকটু ছোট্ট একটা জিনিস আমি বুঝাবো। এই পয় রফলাটা দিয়ে হিসাব বিজ্ঞানে কয়টা শব্দ হয় জানো? এই পয় রফলাটা দিয়ে হিসাব বিজ্ঞানে 4টা শব্দ আমরা পাই। 4 ধরনের শব্দ পাই আর কি। একটু কমেন্ট করে জানাবা। যেমন প্রাপ্য। এই যে দেখো এই প্রাপ্য কথাটা অনেক কিছুর সাথে কিন্তু জড়িত থাকে। তাহলে প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে হচ্ছে বলতো একটু। প্রাপ্য মানে পাবো, এখনো পাই নাই। তারপরে পয় রফলাদে আরেকটা জিনিস, প্রাপ্তি। প্রাপ্তি মানে পেয়েছি, মানে আমি পেয়ে গেছি। হ্যাঁ পাইছি আর কি, এত শুদ্ধ বলার কি আছে? পাইছি। আচ্ছা প্রদত্ত। প্রদত্ত মানে দিয়েছি, মানে দিছি আর কি। প্রদেয়।
প্রদেয়মানি দিব, এখনো আমি দেই নাই, প্রদেয়মানি দিব, এখনো আমি দেই নাই। এই যে দেখো চারটা শব্দ, কয়টা শব্দ? চারটা। প্রাপ্য মানে পাবো, প্রাপ্তি মানে পেয়ে গেছি, প্রদত্ত মানে দিয়ে দিছি, প্রদেয় মানে দিব। এই চারটা শব্দ কোনটা আমার জন্য কি ওইটা মনে রাখতে হবে। দেখো এই প্রাপ্য কথাটা এটা আমার জন্য সম্পদ, প্রাপ্য কথাটা এটা আমার জন্য সম্পদ। তবে কোন ধরনের সম্পদ? এটা আমার জন্য চলতি সম্পদ। মনে রাখবা প্রাপ্য কথাটা থাকলেই কোনো কথা নেই, চোখ বন্ধ করে এটাকে আমি চলতি সম্পদ হিসেবে ধরে নিব। তাহলে প্রাপ্য কথাটা থাকলে আমরা কোন সম্পদ ধরবো? চলতি সম্পদ। প্রাপ্য কথাটা থাকলে আমরা কোন সম্পদ ধরবো? চলতি সম্পদ। প্রাপ্তি মানে পেয়ে গেছি, এটা আমার জন্য আয়, মুনাফা জাতীয় আয়। প্রদত্ত মানে দিয়ে দিছি, এটা আমার জন্য ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। প্রদেয় মানে দিব, এখনো দেই নাই, এটা আমার জন্য দায়। কোন ধরনের দায়? এটা আমার জন্য চলতি দায়। কোন ধরনের দায়? চলতি দায়। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। অর্থাৎ এই প্রাপ্য কথাটা যার সঙ্গে থাকবে ওই জিনিসটাই আমার জন্য সম্পদ হবে। এই প্রাপ্য কথাটা, এই প্রাপ্য শব্দটা যার সঙ্গে জড়িত থাকবে সে আমার জন্য সম্পদ হয়ে যাবে। যেমন প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য সুদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য কমিশন, প্রাপ্য সুদ। এক কথা এই প্রাপ্য জিনিসটারে দেখলেই চোখ বন্ধ করে আমি কি ধরে নিব? সম্পদ ধরে নিব। কি ধরে নিব? সম্পদ ধরে নিব। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? প্রাপ্তি, প্রাপ্তি মানে পেয়েছি। অর্থাৎ এই প্রাপ্তি কথাটা আমি যার সঙ্গে দেখব ওইটা আমার জন্য আয় হবে। যেমন বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। কেমন? বলো বুঝতে পারছো কিনা? তারপরে প্রদত্ত, প্রদত্ত মানে দিয়ে দিছি। যেমন বেতন প্রদত্ত, ভাড়া প্রদত্ত, বাট্টা প্রদত্ত, কমিশন প্রদত্ত, এই জিনিসগুলো। প্রদেয় মানে দিব, এখনো আমি দেই নাই, প্রদেয় মানে দিব, এখনো আমি দেই নাই, প্রদেয় মানে দিব, এখনো আমি দেই নাই। হ্যাঁ, যেমন প্রদেয় বিল, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় সুদ, প্রদেয় কমিশন ইত্যাদি। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো, বলো তো বুঝতে পারছো কিনা? এই জিনিসগুলো মনে রাখবা। আমরা যখন সমন্বয় জাবেদাগুলো শিখবো, ওই সমন্বয়ে জাবেদা শিখার জন্য আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। এই যে দেখো অগ্রিম আয় আর অনুপার্জিত আয়, এই দুইটা জিনিস একই আমাদের জন্য। আর বকেয়া ব্যয়, এই দুইটা জিনিস আমাদের জন্য চলতি দায়। এই যে দেখো, এই যে অগ্রিম আয় আর অনুপার্জিত আয়, অগ্রিম আয় যে কথা, অনুপার্জিত আয় একই কথা। আর বকেয়া ব্যয় যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, যেটাই বলো না কেন, এই জিনিসগুলো আমাদের জন্য চলতি দায়। চলতি দায়। কি দায়? চলতি দায়। কেমন? ওকে। তারপরে আসো, এবার আসো অগ্রিম ব্যয় এবং বকেয়া আয়। অগ্রিম ব্যয় এবং বকেয়া আয়, অগ্রিম ব্যয় এবং বকেয়া আয়, এই দুইটা জিনিস আমাদের জন্য চলতি সম্পদ। ওই দুইটা জিনিস আমাদের জন্য কি? চলতি সম্পদ। এবার আসো কার্যপত্র শিখার জন্য আমি গুরুত্বপূর্ণ 10টা সমন্বয়ের জাবেদা নিয়ে আলোচনা করব, যে জাবেদাগুলো তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। কয়টা জাবেদা আলোচনা করব বলো তো? 10টা জাবেদা। মনে রাখতে পারবা তো 10টা জাবেদা? একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, 10টা জাবেদা। কয়টা জাবেদা শিখবো আমরা একটু বলো তো? আমরা 10টা সমন্বয়ের জাবেদা শিখব। কয়টা? একটু কমেন্ট করে বলো আমরা কয়টা সমন্বয়ের জাবেদা শিখবো? 10টা। প্রথম সমন্বয়ের জাবেদাটা হচ্ছে, এটা বেশি একটা আসে না, এটা হয়তো বা 5% অঙ্কের ভিতরে পাইতে পারো। তারপরে জাবেদাটা আমি একটু শিখাই দিচ্ছি তোমাকে। এটা কি? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলো। এটার জাবেদা কি? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলো। দেখো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলো, এটার জাবেদা হচ্ছে সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। দেখো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলো। সমাপনী মজুদ পণ্য কি? বছর শেষে যেই পণ্যটা অবিকৃত থাকে, যেটা বিক্রি হয় নাই, প্রতিষ্ঠানে রয়ে গেছে, ওইটাই তো সমাপনী মজুদ পণ্য। এই যে দেখো সমাপনী মজুদ পণ্য আমরা মূল্যায়ন করলাম, এটার সমন্বয় জাবেদা হচ্ছে সমাপনী মজুদ পণ্য ডেবিট,
ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, বলো তো বুঝতে পারছো কিনা? প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? এই যে 1 নম্বর জাবেদা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। সমাপনী মজুত পণ্য, এটা আমার জন্য সম্পদ, এটা আমার জন্য সম্পদ। সমাপনী মজুত পণ্য, এটা আমাদের জন্য কি? সম্পদ। তাহলে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়, যে কোনো একটা লিখতে পারো তুমি। কেমন? এখন বলো বুঝতে পারছো? এই যে দেখো, সমাপনী মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অথবা আমি বিক্রিত পণ্যের ব্যয় দিব, যে কোনো একটা দিব, তাহলেই হবে। বুঝতে পারছি আমরা? আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? তোমরা কি ক্লাসে আসো নাকি ঘুমাই গেছো? একটু জানাবা, ঘুমানোর আগে বলে যাবা। ওকে, এবার আসো 2 নম্বর সমন্বয়ের জাবেদা। 2 নম্বর সমন্বয়ের জাবেদাটা একটু খেয়াল করো। 2 নম্বর সমন্বয়ের জাবেদা হবে, আমি লিখে লিখে বুঝাই, হ্যাঁ স্লাইডে আছে, তারপরে লিখে বুঝাই, বুঝতে সুবিধা হবে। সকল বকেয়া ব্যয়ের জন্য, সকল বকেয়া ব্যয়ের জাবেদা কি? এই যে দেখো, যত প্রকার ব্যয় বকেয়া আছে, যত প্রকার ব্যয় বকেয়া আছে তার জাবেদাটা কি হবে? যত প্রকার ব্যয় বকেয়া আছে তার জন্য আমরা জাবেদাটা কি লিখবো? এই যে দেখো, সকল বকেয়া ব্যয়, যেমন ধরে নাও বেতন বকেয়া। কি বকেয়া? বেতনটা বকেয়া আছে, এই যে বেতন। তাহলে বকেয়া ব্যয়ের ভিতরে কিন্তু 2টা হিসাব জড়িত থাকে। কয়টা হিসাব? 2টা হিসাব জড়িত থাকে। তাহলে দেখো তো সেগুলো কি কি? এই যে দেখো, তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট। যেহেতু এটা বকেয়া আছে, তাহলে আমরা এই জায়গায় লিখব বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এই যে দেখো, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন এটা ব্যয়, আবার বকেয়া বেতন এটা দায়। তার মানে এটা নৈর্বৃত্তিকে আসতে পারে যে বকেয়া বেতন বা বেতন বকেয়া এটা কয়টা হিসাবকে প্রভাবিত করে? 2টা হিসাবকে প্রভাবিত করে। কয়টা হিসাবকে? 2টা। একটা হচ্ছে ব্যয়কেও প্রভাবিত করে, আবার দায়কেও প্রভাবিত করে। তাহলে যত ধরনের ব্যয় বকেয়া থাকবে তার জাবেদা কিন্তু সেম হবে। যেমন যদি ভাড়া বকেয়া থাকতো, তাহলে আমরা লিখতাম ভাড়া হিসাব ডেবিট। এই যে দেখো, ভাড়া বকেয়া থাকলে আমরা লিখতাম ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। অর্থাৎ সংশ্লিষ্ট হিসাবটা ডেবিট পাশে বসবে, তারপরে বকেয়া কথাটা ক্রেডিট পাশে বসবে। কথা বলো বুঝতে পারছো কিনা? 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 এই যে দেখো, সকল বকেয়া ব্যয়, যত ধরনের ব্যয় বকেয়া থাকবে, আমি একটা জিনিস ধরে নিছি যে বেতন বকেয়া আছে। এই যে বেতন বকেয়া আছে তার জাবেদারে কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বলো বুঝতে পারছো কিনা? যদি ভাড়া বকেয়া থাকতো, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। যদি বিজ্ঞাপন বকেয়া থাকতো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। যদি অফিস খরচ বকেয়া থাকতো, অফিস খরচ ডেবিট, বকেয়া অফিস খরচ ক্রেডিট। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? 3 নম্বর, এবার 3 নম্বর, স্থায়ী সম্পত্তির অবচয়। স্থায়ী সম্পত্তির অবচয়, যত প্রকার স্থায়ী সম্পদ আছে ওই স্থায়ী সম্পত্তির অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা আমরা পরে আসছি, অবচয়ের জাবেদা কিন্তু একটাই। এই যে দেখো, সকল স্থায়ী সম্পত্তির অবচয়। এক বাক্যে আমরা মনে রাখবো, কেমন? স্থায়ী সম্পত্তির অবচয়। এই যে দেখো, স্থায়ী সম্পত্তির অবচয়। অবচয় এটা আমাদের জন্য একটা ব্যয়, অবচয় এটা আমাদের জন্য একটা ব্যয়, অনগদ লেনদেন। এই যে অবচয়, যেহেতু এটা ব্যয়, তাহলে আমরা লিখব অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট,
তার বিপরীতে আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই যে দেখো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটাও কিন্তু দুইটা হিসাবকে প্রভাবিত করে। কয়টা হিসাবকে? দুইটা হিসাবকে। এই যে অবচয়, এটা আমাদের জন্য কি? অবচয়, এটা আমাদের জন্য ব্যয়। এবং অবচয় কোন ধরনের লেনদেন? অনগদ লেনদেন। কোন ধরনের লেনদেন? অনগদ। দেখো আমি নৈর্ভিত্তিক আলোচনা করে যাচ্ছি। অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন। কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান লেনদেন। তাহলে অবচয় আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়, এটা একটা অনগদ লেনদেন। কারণ অবচয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়েও না, কমেও না। এবার আসো, তার বিপরীতে আসছে কি? পুঞ্জীবিত অবচয়। এই পুঞ্জীবিত অবচয় এটা আমাদের জন্য কোন ধরনের হিসাব? এটা আমাদের জন্য বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। পুঞ্জীবিত অবচয় কি? পুঞ্জীবিত অবচয় হচ্ছে সবগুলো অবচয়কে একসাথে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। বলতো এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বলতো এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? যন্ত্রপাতির অবচয় একই জিনিস, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। দালান কোঠার অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আসবাবপত্র অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। বলো এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? 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 আমাকে একটু বলবা। এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? আমাকে একটু বলো। অবচয় কি? অবচয় হচ্ছে সম্পত্তির মোট মূল্যকে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে ব্যয় হিসাবে বন্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। অবচয় হচ্ছে সম্পত্তির মোট মূল্যকে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে ব্যয় হিসাবে বন্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। মনে করো আমি একটা সম্পদ 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি। এবার এই সম্পদটা আমি ব্যবহার করব 10 বছর। তখন আমি কি করব? সম্পত্তির এই মোট মূল্যটাকে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে আমি কি হিসাবে ভাগ করে দিব? ব্যয় হিসাবে ভাগ করে দিব। তাহলে প্রত্যেক বছর কত টাকা করে পড়লো? 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এটাই হচ্ছে তার অবচয়। এটাই হচ্ছে তার অবচয়। তাহলে অবচয় জিনিসটা কি? অবচয় হচ্ছে সম্পত্তির মোট মূল্যকে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে ব্যয় হিসাবে বন্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। তাহলে অবচয় কোন ধরনের প্রক্রিয়া? অবচয় হচ্ছে সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় কখনো সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া হতে পারে না। বলো বুঝতে পারছো কিনা? আর পুঞ্জীবিত অবচয় কি? পুঞ্জীবিত অবচয় হচ্ছে একটা সম্পদের উপরে যত অবচয় হবে সবগুলো অবচয়ের যোগফলকে পুঞ্জীবিত অবচয় বলে। সবগুলো অবচয়ের যোগফলকে পুঞ্জীবিত অবচয় বলে। তাহলে আমরা 3টা জাবেদা শিখলাম। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলো, সকল বকেয়া ব্যয় এবং স্থায়ী সম্পত্তির অবচয়। এবার আসো, এবার আমরা এই জায়গা থেকে শিখব সকল ব্যয় অগ্রিমের জাবেদাটা। এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রশ্নে থাকবেই থাকবে। এবার দেখো, যদি কোনো প্রশ্ন থাকে আগে ভাগে করে ফেলবা। এবার আসো, আমরা যদি ব্যয় অগ্রিম দেই তাহলে তার জাবেদা কি হবে? ব্যয় অগ্রিম, যত ধরনের ব্যয় আছে আর আমি যদি সেটা অগ্রিম দেই, সাপোজ ধরে নাও আমি বীমা অগ্রিম প্রদান করছি। বীমা, এই যে বীমা, এটা আমার জন্য ব্যয় আর আমি এটা অগ্রিম দিয়েছি। তো এই যে বীমা অগ্রিম দিয়েছি, এটার সমন্বয় জাবেদাটা কি? বীমা অগ্রিম, এটার সমন্বয় জাবেদাটা কি? এবার দেখো, এই যে ব্যয় অগ্রিম, ব্যয়, এই জায়গায় বীমা মানে কিন্তু একটা ব্যয়, তাই না? তাহলে এই যে দেখো, ব্যয় অগ্রিম এটা আমার জন্য সম্পদ, ব্যয় অগ্রিম এটা আমার জন্য কি? সম্পদ। তাহলে আমরা লিখব এই যে অগ্রিম বীমা ডেবিট। অগ্রিম বীমা হিসাব ডেবিট। যেহেতু এটা সম্পদ এই জন্য এটা ডেবিট পাশে বসবে। এই যে দেখো, অগ্রিম বীমা ডেবিট আর বীমা হিসাব ক্রেডিট। এখন আমার প্রশ্ন হচ্ছে, বীমা তো ক্রেডিট দিকে বসে না, বীমা মানে তো ব্যয়, ব্যয় কেন ক্রেডিট পাশে বসলো? ব্যয় তো ক্রেডিট পাশে বসার কথা না, কারণ এই যে অগ্রিম বীমা, এই যে আমি অগ্রিম বীমা দিছি ভাই, এটা তো এখনো আমার জন্য ব্যয় হয় নাই। এটা তো আমার জন্য এখনো ব্যয় হয় নাই,
যার কারণে এই বীমা কথাটা ক্রেডিট পাশে বসছে। এই যে দেখো, যত ধরনের ব্যয় আমি অগ্রিম দিব তার জাবেদা একই থাকবে। যেটা অগ্রিম দিবা ওই নামটা লিখে দিবা। যেমন বীমা অগ্রিম দিছি, তাহলে অগ্রিম বীমা ডেবিট। যদি আমি ভাড়া অগ্রিম দিতাম তাহলে এইভাবে লিখতাম, এই যে দেখো, যদি আমি ভাড়া অগ্রিম দিতাম তাহলে আমি লিখতাম অগ্রিম ভাড়া ডেবিট, আর ভাড়া হিসাব ক্রেডিট। এই যে দেখছো, মানে যেটা দিব সেটা। তো অগ্রিম দিলাম, এবার মনে থাকবে এটা। এই যে, কারণ এই অগ্রিম বীমা এটা কিন্তু আমার জন্য সম্পদ, এটা কিন্তু আমার জন্য কি সম্পদ, এটা কিন্তু আমার জন্য কি সম্পদ। অগ্রিম বীমা এটা আমার জন্য কি সম্পদ। এবার আসো, এই অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়, এই যে আমরা বীমা যে অগ্রিম দিলাম, এই অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমরা তার জাবেদাটা কিভাবে দিব? উত্তীর্ণ, উত্তীর্ণ মানে শেষ হয়ে যাওয়া, মানে তুমি যে অগ্রিম বীমা দিছো তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মনে রাখবা, অগ্রিম কোনো কিছুর মেয়াদ যদি শেষ হয়ে যায়, খরচ অগ্রিমের মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন এটার সম্পদ থাকে না, এটা ব্যয় হয়ে যায়। কেন? মনে করো তুমি আমাকে, আমার কাছে পড়ার জন্য তুমি আমাকে পেমেন্ট অগ্রিম করে দিছো, আমি তোমাকে পড়াই নাই, যতক্ষণ পর্যন্ত আমি না পড়াবো ততক্ষণ পর্যন্ত ওইটা তোমার কাছে সম্পদ, তুমি সম্পদ নামে লিখে রাখবা। এবার আমি যদি তোমাকে পড়াই দেই তাহলে কিন্তু ওই টাকাটা আর তোমার কাছে অগ্রিম থাকবে না, কারণ এটা তোমার জন্য ব্যয় হয়ে যাবে, কারণ তুমি আমার কাছে পড়াটা কমপ্লিট করে ফেলছো। তাহলে মনে রাখতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত অগ্রিম দিয়ে রাখবো এটা সম্পদ। এবার এটার মেয়াদ যদি শেষ হয়ে যায় এটা কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। আর ব্যয় হয়ে গেলে, এই যে যখন আমি অগ্রিম দিছিলাম তখন জাবেদাটা যেটা ছিল এটাকে কান ধরে উল্টাই দিবা, কান ধরে কি করবা? উল্টাই দিবা। তখন এই যে দেখো, তখন বীমা কথাটা ডেবিট পাশে চলে আসবে। এই যে দেখছো, বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এই যে দেখো, বীমা এটা এখন ব্যয় হয়ে গেছে। এতক্ষণ বীমা কিন্তু ব্যয় ছিল না, ব্যয় বৃদ্ধি পায় নাই, এতক্ষণ কিন্তু ব্যয় বৃদ্ধি পায় নাই। কারণ এই জন্য ব্যয় বৃদ্ধি পায় নাই বিদেয় কিন্তু বীমা জিনিসটা ক্রেডিট পাশে ছিল, ভাড়া বৃদ্ধি পায় নাই বিদেয় কিন্তু ভাড়াটা ক্রেডিট পাশে ছিল। এখন যেহেতু তার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, এই জন্য এই যে দেখো এটা ব্যয় হয়ে গেছে। আর অগ্রিম বীমা ক্রেডিট পাশে কেন বসছে জানো? অগ্রিম বীমা ক্রেডিট পাশে এই জন্য বসছে কারণ অগ্রিম বীমা এতক্ষণ আমার জন্য সম্পদ ছিল, মেয়াদ শেষ হওয়ার কারণে আমার সম্পদ কিন্তু হ্রাস পেয়ে গেছে। এই যে সম্পদ আমার হ্রাস পেয়ে গেছে, যেহেতু সম্পদ আমার হ্রাস পেয়ে গেছে এই জন্য সম্পদ ক্রেডিট পাশে চলে আসবে। বলো তো বুঝতে পারছো কিনা? দুইটা জাবেদা আমি বুঝাইলাম, একটা হচ্ছে খরচ অগ্রিম দিলে জাবেদা কি হবে এটা, আর অগ্রিম কোনো কিছুর মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে জাবেদা হবে এইটা। বলো তো এই দুইটা জাবেদা বুঝতে পারছো কিনা? বলো বলো অগ্রিম বীমার জাবেদাটা বুঝতে পারছো কিনা, এবং অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় সেটার জাবেদাও বুঝতে পারছো কিনা? যদি না বুঝো বলবা, আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। যদি না বুঝো বলবা, আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। সফলতা তোমাকে অর্জন করতে হবে। মনে রাখবো, অনেকেই অনেক কিছু বলবে, তোমাকে স্বপ্নও দেখাবে, দেওয়ার পরে তুমি যখন মাঝ রাস্তায় যাবা আবার তোমাকে অনেকে হাল কিন্তু ছেড়ে দিবে। তবে মনে রাখতে হবে নিজের হালটা নিজেকে ধরে রাখতে হবে। তাই এই যে আমরা তোমাদেরকে শিখাচ্ছি, এখন আমি আজকে ধরলাম, অন্যজন আবার ধরলো অন্য বিষয়, এভাবে আমরা পড়াবো, আবার মাঝখান দিয়ে আমরা কয়েকদিন ক্লাস মিস দিতে পারি। এখন তুমি কিন্তু তোমার পড়াটাকে কন্টিনিউয়াসলি সামনের দিকে নিয়ে যেতে হবে। তো এই জন্য নিজেকে চেষ্টা করতে হবে, শুধু সবসময় টিচারের উপরে নির্ভরশীল না হয় নিজের উপরে নির্ভরশীল হতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলাফল আসবে। এবার দেখেন, আমরা কি জাবেদা দুইটা বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা দুইটা জাবেদা শিখলাম এই জায়গায়। দুইটা জাবেদা কি? দুইটা জাবেদা হচ্ছে অগ্রিম খরচ, এই যে সকল ব্যয় অগ্রিম, যেমন বীমা অগ্রিম দিছি তাহলে অগ্রিম বীমা ডেবিট, বীমা হিসাব ক্রেডিট। তারপরে অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে এটাকে জাস্ট আমি কি করব? কান ধরে উল্টাই দিব, কান ধরে কি করব? উল্টাই দিব। কেমন? তারপরে আসেন অগ্রিম আয়ের জাবেদা কি। এবার আরো দুইটা জাবেদা শিখবো আমরা। এবার খেয়াল করেন, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়,
অগ্রিম আয় যে কথা অনুপার্জিত সেবা আয় একই কথা, বা অনুপার্জিত রাজস্ব একই কথা। এই যে দেখেন অগ্রিম আয়, এটার জাবেদা কি? এই যে দেখেন অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটার জাবেদা কি? এই যে এটার জাবেদা হচ্ছে সেবা আয় হিসাব ডেবিট। ভাই সেবা আয় কেন ডেবিট পাশে বসলো? কারণ এটা এখন আমার জন্য আয় হয় নাই, এই জন্য। তারপরে আমি লিখব অনুপার্জিত আয় ক্রেডিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। এই যে দেখো, এবার দেখো, যখন আমি কাউকে সেবা না দিয়ে, যখন আমি কাউকে সেবা না দিয়ে, হ্যাঁ, যখন আমি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে ফেলবো, তখন এই যে জাবেদাটা আমরা কি দিব? এই যে দেখো, এই যে দেখো, সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। তো আমি অনুপার্জিত না লিখে আমি এই জায়গায় এই কথাটা তো লিখতে পারি, রাইট? অগ্রিম আয় ক্রেডিট। তোমার ইচ্ছা হলে এটা লিখতে পারো, অথবা ইচ্ছা হলে এটা লিখতে পারো, যার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কেমন? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার অগ্রিম আয়ের যদি কোনো অংশ আমি অর্জন করে ফেলি তাহলে কি হবে? এই যে দেখো, যদি অনুপার্জিত আয় যদি অর্জিত হয় তাহলে তার জাবেদা কি হবে? এই যে দেখো, অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে, অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে তার জন্য আমরা জাবেদা কিভাবে দিব? একটু ভালো করে বুঝো। অনুপার্জিত সেবা আয় যদি অর্জিত হয়, একটু ভালো করে খেয়াল করো, তাহলে অনুপার্জিত সেবা আয়, এটার জন্য আমরা জাবেদা যেটা দিয়েছিলাম, এবার ওই অনুপার্জিত সেবা আয় যদি আমি অর্জন করে ফেলি তাহলে এটা কিন্তু আমার জন্য আর দায় থাকবে না, এখন এটা আমার জন্য আয় হয়ে যাবে। তাহলে জাস্ট এটাকে উল্টাই দিতে হবে, যেহেতু দায় হ্রাস পাবে এই জন্য দায় কথাটা ক্রেডিট পাশে চলে আসবে। এই যে দেখো, তাহলে আমরা লিখব অনুপার্জিত সেবা আয় ডেবিট, আর সেবা আয় ক্রেডিট। এই যে দেখো, এখন কিন্তু এটা আমার জন্য আয় বৃদ্ধি পাইছে, মানে আয় বৃদ্ধি পাইছে, এই জন্য আয় কথাটা ক্রেডিট পাশে বসছে। দেখো এই জায়গাও সেম দুইটা জাবেদা, এই জায়গাও কিন্তু সেম দুইটা জাবেদা। এই যে অগ্রিম আয়ের জন্য জাবেদা যা, ওই অগ্রিম আয় যদি আমি অর্জন করে ফেলি, অনুপার্জিত আয় যদি আমি অর্জন করে ফেলি তাহলে তার উল্টাটা হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আসো ক্লাসে না ঘুমাই গেছো? কোনটা? এখন বলো বুঝতে পারছো কিনা? তাহলে অগ্রিম আয় এবং অনুপার্জিত আয় বুঝতে পারছো কিনা বলো? অগ্রিম আয় এবং অনুপার্জিত আয় বুঝতে পারছো কিনা বলো? একটু পড়তে হবে, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো বুঝতে পারবে না। এই যে দেখো, অগ্রিম আয়, অগ্রিম আয় মানে কি? তুমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকাটা গ্রহণ করে ফেলছো, তাহলে বলো এটা কি তোমার জন্য সেবা আয় হয়েছে? এটা কি তোমার জন্য আয় হয়েছে? তুমি কাউকে সেবা দাও নাই, সেবা না দিয়ে তুমি কার কাছ থেকে টাকাটা নিয়ে গেছো, তাহলে তুমি জাবেদা দিবা সেবা আয় ডেবিট। ভাই আয় তো কখনো ডেবিট পাশে বসে না, কেন ডেবিট পাশে বসলো? কারণ এটা তো তোমার জন্য আয় হয় নাই, এই জন্য তো আয়টাকে আমি ডেবিট পাশে লিখছি। এরপরে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, কেমন? অথবা অগ্রিম সেবা আয় ক্রেডিট। এবার এই অনুপার্জিত সেবা আয় যদি আমি অর্জন করে ফেলি তাহলে জাস্ট এটার উল্টাটা হয়ে যাবে। এই যে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, এখন আমার জন্য আয় হয়ে গেছে। আর এই যে অনুপার্জিত সেবা, এটা এতক্ষণ পর্যন্ত দায় ছিল, যখন আমি অর্জন করে ফেলবো মানে তাকে সেবাটা দিয়ে দিব, তখন এটা আমার জন্য দায় থাকবে না, এটা আমার জন্য আয় হয়ে যাবে। কেমন? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা। এবার আসো এটার জাবেদাটা, ব্যবহৃত সাপ্লাইস।
এই যে দেখো ব্যবহৃত সাপ্লাইজের জাবেদা কি? সাপ্লাইজ এটা আমার জন্য সম্পদ। মনে রাখবা সাপ্লাইজের যেই অংশটা আমি ব্যবহার করে ফেলবো ওইটা আমার জন্য কিন্তু ব্যয় হবে। তার মানে ব্যবহৃত সাপ্লাইজ এটা আমাদের জন্য ব্যয়, ব্যবহৃত সাপ্লাইজ এটা আমাদের জন্য ব্যয়, আর অব্যবহৃত সাপ্লাইজ ওইটা আমার জন্য চলতি সম্পদ। মনে রাখবা সাপ্লাইজের যেই অংশটা আমি ব্যবহার করব, সাপ্লাইজের যেই অংশটা আমি ব্যবহার করব ওই অংশটা আমার জন্য ব্যয় হয়ে যাবে। তাহলে ব্যবহৃত সাপ্লাইজের জাবেদা কি? এই যে দেখো তাহলে এটা জাবেদা হবে ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। এই যে দেখো এটা আমার জন্য ব্যয়, আর এই যে সাপ্লাইজ ক্রেডিট পাশে বসলো কেন? কারণ সাপ্লাইজ হচ্ছে আমার জন্য সম্পদ, অর্থাৎ সম্পদ কমে গেছে। কিভাবে কমলো? আমি ব্যবহার করছি এই জন্য সম্পদ আমার কমে গেছে। তাহলে ব্যবহৃত সাপ্লাইজের জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো তো? ব্যবহৃত সাপ্লাইজের জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? ব্যবহৃত সাপ্লাইজের জাবেদা কি? ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট অথবা সাপ্লাইজ খরচ। আমি ব্যবহৃত কথাটা না লিখে সাপ্লাইজ খরচ কথাটাও লিখতে পারি, একই কথা। তাহলে ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। বলো বুঝতে পারছো কিনা? আমরা সব সময় সাপ্লাইজের ক্ষেত্রে কোনটার জাবেদা করব? যেই অংশটা আমরা ব্যবহার করব ওইটার জাবেদা দিব। আমরা সাপ্লাইজের কোন জাবেদাটা দিব? মনে রাখবা আমরা সাপ্লাইজের ক্ষেত্রে যেই অংশটা আমরা ব্যবহার করব ওই অংশটার জাবেদা দিব। সাপ্লাইজের ক্ষেত্রে আমরা যেই অংশটা ব্যবহার করব ওই অংশটার জাবেদা দিব। একটু কমেন্ট করে বলো তো সাপ্লাইজের ক্ষেত্রে তুমি কোনটার জাবেদা দিবা? সাপ্লাইজের ক্ষেত্রে যেই অংশটা তুমি ব্যবহার করবা ওই অংশটার জাবেদা তুমি দিবা। কেমন? এই যে দেখো ব্যবহৃত সাপ্লাইজ। এই জায়গায় কিন্তু আমি একটা নোট লিখে দিছি তোমাদেরকে যেন তোমরা বুঝতে পারো। সাপ্লাইজের ক্ষেত্রে ব্যবহৃত অংশের জাবেদা দিব। আমরা সব সময় সাপ্লাইজের ক্ষেত্রে কোন টাকাটার জাবেদা দিব? কোন টাকাটার? এই যে দেখো সাপ্লাইজের ক্ষেত্রে আমরা কোন টাকাটার জাবেদা দিব? যেই অংশটা আমরা ব্যবহার করব ওই অংশটার জাবেদাই আমরা দিব। যেই অংশটার ব্যবহার করব ওই অংশটার জাবেদা আমরা দিব। কেমন? একটু বলো বুঝতে পারছো কিনা? একটু বলো বুঝতে পারছো কিনা? একটু বলো। এবার আসো বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব ওই টাকাটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলি। বিজ্ঞাপন এই যে দেখো বিজ্ঞাপন এটা আমার জন্য ব্যয়। এবার বিজ্ঞাপনের যেই অংশটা আমি ভবিষ্যতে ব্যবহার করব, মানে বর্তমান বছর না পরবর্তী বছরগুলোতে আমি ব্যবহার করব, ওই অংশটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলি। এবার দেখো বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদাটা কি? বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদাটা বুঝতে পারছি আমরা। আর বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য কি? একটা অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য একটা কি? বিলম্বিত বিজ্ঞাপন এটা কিন্তু আমাদের জন্য একটা অলিক সম্পদ। কি সম্পদ বলতো? অলিক সম্পদ। এবার দেখো যত ধরনের সুদ খরচ আছে সুদ খরচের জাবেদাটা কি হবে? সুদ খরচ যদি বকেয়া থাকে, সুদ খরচ যদি বকেয়া থাকে তাহলে আমরা জাবেদাটা কি দিব? ঋণের সুদ, এরপর প্রদেয় নোটের সুদ, যে কোনো সুদ, সুদ খরচ যদি বকেয়া থাকে তার জাবেদা কি হবে? এই যে দেখো এটা বকেয়া ব্যয়ের মতন হবে জাবেদাটা। সুদ খরচ হিসাব ডেবিট, বকেয়া সুদ হিসাব ক্রেডিট। এই যে দেখো সুদ খরচ হিসাব ডেবিট, বকেয়া সুদ খরচ হিসাব ক্রেডিট। সুদ খরচ হিসাব ডেবিট, বকেয়া সুদ খরচ হিসাব ক্রেডিট। এবার এই সুদটা যার বকেয়া থাকবে সুদ খরচ হিসাব ডেবিট বকেয়া। যেমন এই যে দেখো প্রদেয় নোটের বকেয়া সুদ, প্রদেয় নোটের বকেয়া সুদ, প্রদেয় নোটের বকেয়া সুদ,
এই যে দেখো, তাহলে প্রদেয় নোটের সুদ হিসাব ডেবিট, বকেয়া প্রদেয় নোটের সুদ হিসাব ক্রেডিট। যদি ঋণের সুদ বকেয়া থাকে, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। জাস্ট নাম লাগাই দিবা, আর কিচ্ছু না। ঋণের সুদ বকেয়া, তাহলে ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো। আমার মনে হয় তোমরা ঘুমিয়ে গেছো, একটু একটু সজাগ হইও, একটু বইলো ঘুমাই গেছো নাকি ক্লাসে আসো, বলো এই জাবেদাটা বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এই জায়গা থেকে তিনটা জাবেদা শিখে ফেললাম। এই জায়গা থেকে একটা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজ, বিলম্বিত বিজ্ঞাপন, প্রদেয় নোটের বকেয়া সুদ। জাস্ট এই জাবেদাগুলো যদি আমরা মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কার্যপত্র করতে পারবো। কেমন? এবার আসো অনাদায়ী পাওনার জাবেদাটা আমরা একটু আলোচনা করি। অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনার কিন্তু আরেকটা নাম আছে। অনাদায়ী পাওনা যে কথা, কুরিন একই কথা। এই অনাদায়ী পাওনা যে কথা, কুরিন কিন্তু একই কথা। তো অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে অর্থ আদায়যোগ্য নয়, বা দেনাদারের কাছ থেকে যে অর্থটা আদায় করতে পারবো না আমি নিশ্চিত, ওইটাই হচ্ছে অনাদায়ী পাওনা। ভালো করে বুঝো, দেনাদারের কাছ থেকে যে অর্থটা আমি আদায় করতে পারবো না বলে নিশ্চিত, আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে আমি দেনাদারের কাছ থেকে এই টাকাটা পাবো না। ধরে নাও এই জায়গায় রাফি ইসলাম নামে একজন বলছে, জি স্যার বুঝতে পারছি। তো এই রাফিকে আমি মনে করো যে প্রাইভেট পড়িয়েছি, হ্যাঁ। তো এই রাফি সাহেবকে যে আমি প্রাইভেট পড়িয়েছি, এখন এই রাফি সাহেবের কাছে আমি মনে করো 5,000 টাকা পাই। এখন এই রাফি নামক ব্যক্তিটার কাছে যে আমি 5,000 টাকা পাই, এখন এই রাফি আমাকে টাকাটা দিবে না। তার বন্ধু মিনহাজ মাহমুদ, এই যে মিনহাজ মাহমুদ বলতেছে, স্যার রাফি নামক ব্যক্তিটাকে এই 5,000 টাকা আপনি আর পাবেন না, নিশ্চিত হয়ে যান। আমিও রাফির হালচাল দেখে বুঝলাম রাফি মনে হয় আমার কাছে যে পড়ছে, এই 5,000 টাকা রাফি আমাকে দিবে না। তো এই যে দেখো, আমি রাফির কাছে টাকা পাই 5,000, যখন আমি নিশ্চিত হয়ে গেছি রাফি নামক ব্যক্তিটার আমাকে টাকাটা দিচ্ছে না, আমি নিশ্চিত ওইটাই হচ্ছে আমার জন্য অনাদায়ী পাওনা বা কুরিন। তাহলে এই অনাদায়ী পাওনা বা কুরিন, এটা কিন্তু আমার জন্য কি? ব্যয়। এটা আমার জন্য কি? ব্যয়। আর ব্যয় সবসময় ডেবিট পাশে বসবে। তাহলে আমরা লিখবো অনাদায়ী পাওনা ডেবিট। এই যে দেখো, অনাদায়ী পাওনা অথবা কুরিন হিসাব ডেবিট। এবার রাফি নামক দেনাদার আমার কাছ থেকে কমে গেছে, তাহলে সম্পদ কিন্তু কমে গেছে, তাই না? আর সেটার নাম হচ্ছে কি? দেনাদার। তাহলে আমি এই জায়গায় লিখবো দেনাদার হিসাব ক্রেডিট। এই যে দেখো, অনাদায়ী পাওনা বা কুরিনের জাবেদা বুঝতে পারছো কিনা, বলো। অনাদায়ী পাওনা বা কুরিনের জাবেদা বুঝতে পারছো কিনা, বলো। অনাদায়ী পাওনা বা কুরিনের জাবেদাটা বুঝতে পারছো কিনা, অনাদায়ী পাওনা বা কুরিনের জাবেদা বুঝতে পারছো কিনা, বলো। অনাদায়ী পাওনার জাবেদাটা বুঝতে পারছো কিনা, বলো। এবার আসো, যদি বলতো অনাদায়ী পাওনার সঞ্চিতি। এবার আসেন অনাদায়ী পাওনার সঞ্চিতির ক্ষেত্রে জাবেদাটা কি হবে। দেখেন, অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করা হলো। অনাদায়ী পাওনার সঞ্চিতি যেই কথা, কুরিন সঞ্চিতি একই কথা। এই যে দেখেন, অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করা হলো। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে কি? অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে, আমি ভবিষ্যতে মনে করো দেনাদারের কাছে 5 লক্ষ টাকা পাই। আমি টোটাল দেনাদারদের কাছ থেকে আমি 5 লক্ষ টাকা পাবো আর কি, হ্যাঁ, মানে প্রাপ্য হিসাব দেনাদারের কাছে।
তো এই টাকাটা যে আমি তাদের কাছে ভবিষ্যতে পাই, এই টাকাটা আদায় করার সময় হয়তোবা আমি দেনাদারের কাছ থেকে কিছু টাকা কমও পাইতে পারি, আবার পুরোটাও পাইতে পারি, আমি জানি না। এই জন্য আমি আগে থেকে ওই যে ভবিষ্যৎ দেনাদার উপরে একটা পার্সেন্ট ক্যালকুলেশন করে, মনে করো আমি ধরে নিলাম যে ভবিষ্যতে আমি দেনাদারের কাছ থেকে 5,000 টাকা নাও পাইতে পারি। হ্যাঁ, তাহলে এই যে দেখো, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে দেনাদারের উপরে যে আমি একটা সঞ্চিতি ধার্য করলাম, একটা তহবিল ধার্য করলাম, এটা নামে হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে এটার জাবেদা কি হবে? এই যে দেখো, তাহলে এটার জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই জায়গায় কিন্তু তুমি দেনাদার দিবা না, তুমি লিখবা এই জায়গায় কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমাদের জন্য কোন ধরনের হিসাব? অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমাদের জন্য বিপরীত সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমাদের জন্য কোন ধরনের হিসাব? বিপরীত সম্পদ। কেন? কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু দেনাদারের পরিমাণকে কি করে? হ্রাস করে দেয়। দেনাদারের পরিমাণ কি করে দেয়? হ্রাস করে দেয়। বলতো অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা? অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা? অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু বলো। অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো। অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো। অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো। এই যে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তারপরে বাকি যে জাবেদাগুলো আছে এগুলো তোমরা পারবা। এই যে দেখো, উত্তোলনের সুদ, এগুলো দরকার নেই, তারপরে জেনে রাখতে পারো। উত্তোলনের সুদ এটা আমাদের জন্য অপরিচালন আয়। উত্তোলনের সুদ এটা আমাদের জন্য অপরিচালনের আয়। মূলধনের সুদ এটা আমাদের জন্য অপরিচালন ব্যয়। তাহলে উত্তোলনের সুদ জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। তারপরে মূলধনের সুদ, মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখো, অলিখিত ক্রয় এবং অলিখিত বিক্রয়ের জাবেদাও মাঝে মধ্যে থাকতে পারে। এই যে দেখো, অলিখিত ক্রয় অথবা অলিখিত বিক্রয়। এই যে দেখো, ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়টার জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি অলিখিত ক্রয় থাকতো তার জাবেদা হইতো কি? এই যে দেখো, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এগুলো কিন্তু মাঝে মধ্যে থাকবে। অলিখিত ক্রয় যেই কথা, ধারে ক্রয় একই কথা। অলিখিত বিক্রয় যেই কথা, ধারে বিক্রয় একই কথা। দীপান্বিতা জাহান, আপনি কোন সমন্বয় রেঞ্জটা বুঝেন না আমাকে বলেন। আপনি লিখছেন আবার বুঝান। আবার আমি কোন জায়গাটা বুঝাবো প্লিজ? আবার আমি কোন জায়গাটা বুঝাবো এটা আমাকে একটু বলবেন প্লিজ। এই যে আমি আজকে যে সমন্বয়ের জাবেদাগুলো নিয়ে আলোচনা করলাম, এই সমন্বয়ের জাবেদাগুলো যদি আপনি পারেন, আমি 100% আপনি কার্যপত্র পারবেন। আমি যে সমন্বয়ের জাবেদাগুলো আলোচনা করছি, জাস্ট ওই সমন্বয়ের জাবেদাগুলো যদি আপনি পারেন তাহলে আপনি কার্যপত্র বুঝতে পারবেন। আমাকে বলেন সমন্বয়ের জাবেদাটা বা সমন্বয়ের জাবেদাগুলো বুঝতে পারছেন কিনা, এবং আমি কার্যপত্রে যে বেসিকগুলো আলোচনা করছি সেগুলো বুঝতে পারছেন কিনা। প্লিজ একটু সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। যদি আপনারা বুঝতে পারেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই কি ক্লাসে আছেন? যদি আপনারা বুঝতে পারেন, তাহলে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তো যাই হোক, আমরা আজকে যেই বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলোকে সুন্দর করে নোট করবেন। এই বিষয়গুলোকে সুন্দর করে নোট করবেন। এটাই হচ্ছে আপনাদের এইচডব্লিউ। আর সমন্বয়ের জাবেদাগুলো 2 বার লিখবেন,
লিখার আগে অবশ্যই মুখস্থ করবেন, মানে পড়বেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন। স্যার অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটার জাবেদা কি? এটা আপনি বুঝেন না, এটা না বুঝার কি আছে বলেন? প্রথমে আপনাকে জানতে হবে অনুপার্জিত আয় এটা আপনার জন্য কি। অনুপার্জিত আয় যেই কথা, অনুপার্জিত সেবা আয় একই কথা। এটা আমার জন্য দায়, আমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে গেছি, তাহলে এটা আমার জন্য দায়। যেহেতু এটা এখনো আমার জন্য সেবা হয় নাই, তাহলে এই সেবা কথাটা মানে সেবা আয় কথাটা আমি ক্রেডিট পাশে লিখবো। সেবা আয় ক্রেডিট পাশে না, ডেবিট পাশে লিখবো, যেহেতু এটা আমার জন্য এখনো কি নয়, আয় নয়। এই যে দেখেন, সেবা আয় হিসাব ডেবিট, আর অনুপার্জিত সেবা আয় এটা আমার জন্য কি, দায়। দায় সবসময় কোথায় বসে, আমরা ক্রেডিট পাশে বসে। তাহলে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। এই যে দেখেন, এটা কিন্তু আমার জন্য দায়, মানে দায় বৃদ্ধি পাইছে। আমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসছি, আমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসছি, যেহেতু আমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকাটা গ্রহণ করছি, তাই এটা আমার জন্য কি, দায়। আশা করি বুঝতে পারছো। এখন আমাকে বলো এইচডব্লিউটা করবা কিনা। এইচডব্লিউটা তোমরা জমা দিও, কিন্তু বারবার বলতেছি এইচডব্লিউটা তোমরা জমা দিও, এইচডব্লিউটা কিন্তু তোমরা জমা দিও। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।